ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়িয়ে চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। প্রধান উপদেষ্টাকে অবহিত করল কমিশন। জান্নাতের টিকিট বিক্রি করা দলের ৭১-এর ভূমিকার কথা মনে আছে জনগণের, বললেন তারেক রহমান। দুর্নীতি বিশৃঙ্খলার লাগাম টেনে ধরতে পারে কেবল বিএনপি। যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ। একসাথেই অংশ নেবে নির্বাচনে, সামনে আরও বাড়তে পারে পরিধি। আর অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পক্ষে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। আজও হাসপাতালে গেছেন জুবাইদা রহমান। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নেওয়া হবে বিদেশে। আগারগাঁয়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধে সীমাহীন ভোগান্তি। ৩ দফা দাবি বিবেচনায় বৈঠকে বসেছেন নীতি নির্ধারকরা। অভ্যুত্থানের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে দেহাবশেষ উত্তোলন শুরু। রায়ের বাজারে নিখোঁজদের স্বজনদের ভিড়। কবর সংস্কার করে হানি আমরা রাখবো, আমরা বাসায় নিব না। প্রত্যেক বৃহস্পতিবার আমি এখানে এসে বলি, মানে আজকে যদি আল্লাহ আমার মিলাই দেয় তা আমি কম যেন না, আমার ছেলে আমি পাইছি। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট নেওয়া হবে বিকেল 4:30 পর্যন্ত। চলতি সপ্তাহে এই ঘোষণা হবে নির্বাচনের তফসিল, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। ভোটের আগের রাতে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানো হবে। আচরণবিধি মানার ক্ষেত্রে কঠোর থাকবে ইসি। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরেই মাঠ পর্যায়ে সমন্বয়, নীতি নির্ধারণ ও প্রক্রিয়াগত পরিবর্তন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। রোববার বেলা 11:15টায় শুরু হয় কমিশনের 10ম সভা। আলোচনা হয় তফসিলের সময়, পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রম, গণভোট, পোস্টাল ব্যালট সহ কয়েকটি বিষয়। সভা শেষে কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হয়। জানানো হয় চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় বাড়বে ভোটের সময়। ভোটদানের লাইনে সামনে বড় করে গণভোটের প্রশ্ন ও বিষয়গুলো ঝোলানো থাকবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই, সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। জানান, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে মঙ্গলবার থেকে। দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে 15 দিন ব্যাপী। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে কার্যকর হবে নির্বাচনী আচরণবিধি। কমিশনার জানান, ভোটের আগের রাতে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। উপদেষ্টা পরিষদের কেউই পদে বহাল থেকে ভোটে অংশ নেওয়ার সুযোগ নেই। আইন ও ইসির তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবে যে কোনো দল, জানান কমিশনার সানাউল্লাহ। নিবন্ধন করতে পারবেন
এই নিবন্ধন লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় সিএসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। বৈঠকে সিএসি নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগুচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইসিকে পূর্ণ সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন সিইসি ও নির্বাচন কমিশনাররা। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায়। এমন সতর্কবার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জান্নাতের টিকিট বিক্রি করা দলের ৭১-এর ভূমিকা মনে আছে সাধারণ মানুষের। বলেন, ৭১-এ লাখ লাখ মানুষ হত্যা করে দলটি তাদের জাত চিনিয়েছে। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় ১৪ দিন পর দলীয় কোনো কর্মসূচিতে হাজির হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ছাত্রদলের নেতাকর্মীদের জানানোর কর্মসূচির সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব। তারেক রহমানের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল তার দলের দেশের জন্য আগামী দিনের পরিকল্পনার কথা, যেখানে সিঙ্গাপুর, কানাডার মতো দেশ বানানোর স্বপ্ন দেখানো চাইতে গুরুত্ব ছিল স্বাবলম্বী বাংলাদেশের। অঙ্গীকার করেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও নিরাপদ। বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, খেয়ে পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। তফসিল ঘোষণা নিয়ে আলোচনার মাঝেই আবারও ফেব্রুয়ারিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা আগামী 2 মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। এছাড়া ভোট টানতে জামায়াতের নির্বাচনী কৌশলের সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই, ৭১-ই মানুষ হত্যা আর নারী ধর্ষণের মাধ্যমে নিজেদের চিনিয়েছে। বিভিন্ন জায়গায় কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। তাদেরকে তো দেশের মানুষ 19৭১ সালেই দেখেছে। 19৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়ায়, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। রাজধানীর কেআইবি মিলনায়তনে এই কর্মসূচি চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। ধারাবাহিকভাবে এতে অংশ নেবেন বিএনপির অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। তোমার এলাকার, গ্রামের, ওয়ার্ডের, ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী 3টি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তীতে জোটের পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন নেতারা। নাহিদ বলেন, এটি কেবল নির্বাচনী নয়, বরং একটি রাজনৈতিক জোট। সংস্কারকে প্রাধান্য দিয়েই ঐক্যবদ্ধ হয়েছেন তারা। নির্বাচনে অংশ নেবেন ঐক্যবদ্ধভাবে।
আজকে দেখতে পাচ্ছেন স্পষ্ট নির্বাচনী তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলো কে কার জোট সঙ্গী হবে তা নিয়ে গুঞ্জন চলছিল। জামায়াতে ইসলামী, বিএনপি সহ পুরনো রাজনৈতিক দলের সাথে নয়, বরং নতুন রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার অঙ্গীকার নিয়ে সোমবার নতুন জোটের আত্মপ্রকাশ। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট, যার মুখপাত্র নাহিদ ইসলাম। এবং অর্থনৈতিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। জোটের ঘোষণা আসে আওয়ামী লীগ সরকারের পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলামের কাছ থেকেই। বলেন, বাংলাদেশ আগের মতো হয়ে যাবে এমন নানা আশঙ্কার আর আলামতের হাতছানি দেখা যাচ্ছে। তবে জনগণকে অভয় দিয়েই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ। প্রত্যাশা রাখছি যে আমরা একটা প্রতীকে, একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো। সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো। আর আপনার বাকি প্রশ্ন, আমরা অবশ্যই 300 আসনেই প্রার্থী দিব। নাহিদ বলেন, 3 দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, বরং রাজনৈতিক নানা আন্দোলন কর্মসূচিতেও যুথবদ্ধ দেখা যাবে তাদের। আমরা 3টা সংগঠন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্য প্রক্রিয়া এসেছি। আরো দল আসবে। এখানে আমরা আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। জোটের যৌক্তিকতা তুলে ধরে অপর 2 দলের প্রধান মুজিবুর রহমান মঞ্জু এবং হাসনাত কাইয়ুম দাবি করেন, পুরনো রাজনীতির ওপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে। নতুন রাজনৈতিক দলই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে এমন প্রত্যাশা করেন তারা। সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না, তাদেরকেও আমরা অনুরোধ করছি, প্লিজ এই দলীয় বৃত্ত ত্যাগ করে এই সংস্কারের জন্য, এই দেশটাকে গড়ার জন্য আপনারা আমাদের সাথে আসেন। এখনো যে কাঠামো চলতেছে, স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষে শক্তি। 3 দল নিয়ে এই জোটের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে সংস্কারের পক্ষে থাকা আরো কয়েকটি দল অন্তর্ভুক্ত হবে বলেও জানান উদ্যোক্তারা। আমাদের এই আহ্বানের মূল সূত্র হচ্ছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাওয়া। এটার জন্য কোনো দল মতের সাথে আমাদের বিরোধ থাকবে না। আমাদের এটার সাথে যারা একমত থাকবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়া হাসপাতালে 2 সপ্তাহ পেরোল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেয়ার সিদ্ধান্ত। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। গেল 15 দিন ধরে দেশের মানুষের দৃষ্টি এই হাসপাতালে। লম্বা সময় জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এখানে। সবার মনে প্রশ্ন এখন একটি, কেমন আছেন খালেদা জিয়া? খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে প্রায়ই আসছেন দলের নেতাকর্মীরা। এরই মধ্যে বাড়ানো হয়েছে হাসপাতালের সার্বিক নিরাপত্তা। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল আজ। তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ে চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া চান মির্জা ফখরুল। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। গেল 6 বছর ধরে নানা জটিলতার বিরুদ্ধে লড়াই করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও কয়েক দফা গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তিনি। তবে এ দফায় প্রলম্বিত হচ্ছে সুখবর প্রাপ্তির অপেক্ষার প্রহর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ রয়েছেন, তার সাথে যুক্ত হব এখনই এবং সেখানকার সবশেষ তথ্যগুলো জানাবো আপনাদের। ফয়সাল, একটু জানতে চাই খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, সেটি আমরা জানাবো যমুনা টেলিভিশনের দর্শকদের। রেজা, মূলত আজকে সকাল থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়টি কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছে জানানো হয়নি। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিএনপি কিংবা বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে কিন্তু সংবাদ সম্মেলন বা ব্রিফিং করা হয়নি, যার কারণে যদি বলি বেগম জিয়ার আজকের পরিস্থিতি সম্পর্কে আমাদের কাছে সেরকম কোনো আপডেট নেই। যদিও আমরা বেতরগত সূত্রে কিংবা ডাক্তারদের তার চিকিৎসাধীন যে সকল ডাক্তার রয়েছেন তাদের সূত্রে জানতে পেরেছি এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ আগের যে পরিস্থিতি সেখানে রয়েছে। তো এর বাইরে যদি বলি, এই মুহূর্তে কিন্তু হাসপাতালে অবস্থান করছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবায়েদা রহমান এবং দলীয় নেতাকর্মী ছাড়াও তার যে বিশেষজ্ঞ যে চিকিৎসক টিম রয়েছেন দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে, তারা এখনো পর্যন্ত হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। তবে আমরা শুনতে পাচ্ছি যে হয়তো তারা পরবর্তীতে একটি ব্রিফিং করার কথা রয়েছে, তবে সেটি কখন নাগাদ হবে বা সেটি কারা করবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট তথ্য আমরা পাইনি। তবে যদি তারা ব্রিফিং করে তাহলে সরাসরি আমরা সেই বিষয়টি আমাদের পরবর্তীতে নিউজে জানাতে পারবো। এর বাইরে যদি বলি, খালেদা জিয়ার বিদেশ সফর নিয়েও কিন্তু বেশ কানাঘুষা, কিংবা আপনি জানেন যে দুবারের মতো সিদ্ধান্ত নিয়েও পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। যে মূলত বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশনের উপরেই সবকিছু নির্ভর করছে। ডাক্তার যে মেডিকেল বোর্ডটি রয়েছে তাদের সিগন্যাল পেলেই হয়তো বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত ডাক্তাররা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে বিদেশে যাওয়ার জন্য তারা আসলে এই মুহূর্তে সেই অনুমতি দিচ্ছেন না। তারা চাচ্ছেন যে আরেকটু স্বাস্থ্যের উন্নতি কিভাবে করা যায়, কিংবা আরেকটু সেটি হলেই আসলে বিএনপির পক্ষ থেকে আসলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। NEIR সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার 3 দফা দাবি আদায়ে সারাদিন আগারগাঁয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান করছেন আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীরা। সারা দেশে মোবাইল ফোনের দোকানও বন্ধ রেখেছেন তারা। মাঝে আগারগাঁওয়ে সড়কও অবরোধ করলে দেখা দেয় তীব্র যানজট। সীমাহীন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দফায় দফায় আলোচনা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে মোবাইল ব্যবসায়ী কমিউনিটি। NEIR ব্যবস্থা বাস্তবায়নের আগে সংশোধনের দাবিতে রবিবার সকালে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় সারা দেশ থেকে আসা মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল 10টা থেকে ভবন ঘেরাও এবং আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। বলেন, প্রস্তাবিত 57% আমদানি শুল্ক কমানো, সিন্ডিকেট বাতিল ও আমদানির সুযোগ উন্মুক্ত রাখার কথা। ব্যবসায়ীদের দাবি, সংশোধন ছাড়া NEIR বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবেন স্মার্টফোন ব্যবহারকারীরা। আমরা অসংখ্যবার বলেছি আমাদেরকে যে নির্ধারিত ট্যাক্স আছে সেটা লাঘব করে দিয়ে বৈধভাবে ব্যবসা করতে দেওয়া হোক। পার্সোনাল যে ডকুমেন্টসগুলো এগুলা সরকারের কাছে চলে যাবে, মানে সরকারকে এটার নিশ্চয়তা দিতে পারবে এই ডকুমেন্টসগুলো তাদের কাছে সেফ থাকবে। দাপ্তরিক যে কাজগুলো এরা সম্পন্ন করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স এখন পর্যন্ত আসে নাই। আপনি যদি 1 লাখ টাকা দিয়ে ফোন কিনেন আপনাকে বাড়তি 57,000 টাকা এক্সট্রা দিতে হবে। 2 লাখ টাকা দিয়ে ফোন কিনলে আপনাকে 1,14,000 টাকা এক্সট্রা দিতে হবে শুধু ট্যাক্স। এটা কোনো ট্যাক্স হইতে পারে না। এই অসহনীয় ট্যাক্স আমরা মেনে নেব না। আমরা ঐক্যবদ্ধ আছি, সেটার প্রমাণ বিভিন্নভাবে আমরা দিয়েছি। এদিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সড়ক অবরোধে তৈরি হয় দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় চলাচলকারীরা পড়েন সীমাহীন ভোগান্তিতে। তো যাবো 3 ঘন্টা ধরে যাবত বসে রয়েছি, তো এখন আর কয়েক ঘন্টা বসে থাকতো সেটা বলা যাইতেছে না। 2টার মধ্যেই খাওয়ার কথা, ডায়াবেটিসের রুগী। এখন কয়টা বাজে? সব যাত্রী নেমে গেছে, আমাদের তো বিলে লিখে দিচ্ছে, আমাদের তো ক্ষতিপূরণ এটা তো মালিকে জানো না। ছেলে মেয়ে অপেক্ষা করে আছে যে আব্বা রাত্রেবেলা কিছু নিয়ে আসবে, খাবো, সংশোধনে কিছু নিয়ে আসবে। রাস্তাঘাট এই বন্ধ করে তো দাবি আদায় করতে পারে না। ক্ষুধার্ত রিয়ালি ভালো লাগছে না। এই পরিস্থিতির জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।
আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের ৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠকে বসে বিটিআরসি, এনবিআর ও আইসিটি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। আলোচনায় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন বা এনইআইআর বাস্তবায়নের আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে কমপক্ষে ৬ মাস সময় দাবি করা হয়। আমরা ন্যূনতম বলেছি 6 মাস দিবেন, কারণ আমার লাইসেন্স করতে হবে, আমি কোন সোর্স থেকে মাল আনবো সেটা আমার জানতে হবে, কিভাবে আমি এলসি ওপেন করব সেটা আমার জানতে হবে, কিভাবে আমি বাজারজাত করব সেটা আমার জানতে হবে কি না। সুতরাং আমরা কোনো কিছুরই সুরাহা এই পর্যন্ত পাই নাই। ব্যবসায়ীদের দাবি বিবেচনা করতে আজই আবারও আলোচনায় বসছেন নীতি নির্ধারকরা। 16 ডিসেম্বর এনইআইআর বাস্তবায়নের আগে দাবি আদায় না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আন্দোলনরত মোবাইল ব্যবসায়ী কমিউনিটির। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চাই। সেটি জানাতেই আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী হুমায়ুন রশিদ জীবন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। জীবন, পথঘাটের কি অবস্থা দেখছেন সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই ব্যবসায়ীদের দাবিগুলো নিয়ে নীতি নির্ধারকদের বৈঠকের কোনো সবশেষ হালনাগাদ তথ্য আপনার কাছে রয়েছে কিনা। মোবাইল ফোন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের প্রতিনিধিদের মধ্যে 5 থেকে 6 জন বিটিআরসি ভবনে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে। বিটিআরসি যারা প্রতিনিধি তারা এনবিআর এবং আইসিটি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে কোন সিদ্ধান্ত উপনীত হয়েছেন সেই ব্যবসায়ী প্রতিনিধি দলকে জানাবেন। সেখান থেকে যদি বের হয়ে আসার পরই বোঝা যাবে আন্দোলনের গতিপথ। এর আগে প্রায় 9 ঘন্টা ধরে এই আগারগাঁ মোড় এবং আগারগাঁ থেকে শ্যামলী যাওয়ার যে জায়গা সেই রাস্তাটি বন্ধ রয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবস্থানের কারণে। ফলাফলে স্বাভাবিকভাবেই যানবাহন বন্ধ রয়েছে, যানবাহনের চলাচল এবং একটি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিকল্প পথগুলোতেও যানবাহনের চাপ অনেক বেশি বেড়েছে। এটি মানুষের ভোগান্তি স্বাভাবিকভাবেই অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। মোবাইল ফোন ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হচ্ছে তারা এনইআইআরের বিপক্ষে না, তারাও কর দিয়ে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চান, কিন্তু সেই ক্ষেত্রে আমদানির যে জায়গাটি রয়েছে শুল্ক হার 57% তারা বলছেন অনেক বেশি। যদি এটি বাস্তবায়ন হয় তাহলে ক্রেতাদের উপর ট্যাক্সের একটি বাড়তি চাপ পড়বে, মোবাইল ফোনের দাম অনেক বেশি বেড়ে যাবে এবং সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীরা এখানে একটি ক্ষতির সম্মুখীন হবেন। পাশাপাশি তারা বলছেন আমদানির যে সেক্টর সেই সেক্টরটি উন্মুক্ত করতে এটি যেন কোনো সিন্ডিকেটের হাতে না চলে যায় এবং এনইআইআর এটি বাস্তবায়নে তারা 6 মাস অন্তত সময় চান। এই সকল সিদ্ধান্ত আসলে কতটুকু বিটিআরসি মানবেন কিংবা মেনেছেন সেটি জানা যাবে যখন কিনা মোবাইল ফোন ব্যবসায়ীদের যে প্রতিনিধি দল আছে তারা এসে এখানে বাকি যারা সদস্য আছে তাদেরকে জানাবেন বা একটি ব্রিফ করবেন। রেজা, নিশ্চয়ই ব্রিফ করলে আপনার মাধ্যমে পরবর্তীতে যমুনা টেলিভিশনের দর্শকদের সেটি আমরা জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ জীবন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাতীয় নিরাপত্তা এবং গ্রাহকের স্বার্থে হ্যান্ডসেট নিবন্ধনের কোনো বিকল্প নেই, তবে এই পদ্ধতি যেন সেটের দাম বৃদ্ধি এবং একচেটিয়া বাজার তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এনইআইআর বাস্তবায়ন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেছেন। মোবাইল সেটের উপর শুল্ক হ্রাস এবং পদ্ধতি কার্যকরের জন্য আরও 6 মাস সময় দেওয়ার দাবি জানিয়েছেন হ্যান্ডসেট বিক্রেতারা। আগামী 16 ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। এই পদ্ধতি বাস্তবায়ন নিয়ে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এনইআর এর প্রয়োজন আছে, তবে ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়া জরুরি। জানান, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এনইআর সহ টেলিকম খাতে দেশের স্বার্থবিরোধী যেসব পলিসি নেওয়া হয়েছে তা রিভিউ করা হবে। এই ধরনের নীতিমালাগুলো হয়েছে যেগুলো দেশের স্বার্থের পরিপন্থী এবং ফ্রি মুক্ত বাজার অর্থনীতির পরিপন্থী। আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেয় আগামী দিনে নির্বাচনের মাধ্যমে এই পলিসিটাকে রিভিউর প্রয়োজনীয়তা আছে। বিদ্যমান ব্যবসায়ীদের পথে বসিয়ে কোনো নীতি গ্রহণযোগ্য নয় বলে জানান রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। বর্তমানে টেলিকম খাতে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের মাঝে বৈষম্য তৈরির অভিযোগ করেন তারা। তথ্য প্রযুক্তি নীতিমালা হোক অথবা মোবাইল ফোনের ক্ষেত্রে নীতিমালা হোক, রেজিস্ট্রেশন নীতিমালা হোক, কোনো ক্ষেত্রেই আসলে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা ছাড়া তারা যেভাবে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন এটা গ্রহণযোগ্য নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত আমরা দেখছি এখন ফেসবুকে কি হচ্ছে না হচ্ছে, সো আপনার যদি রেজিস্ট্রেশন প্রসেসটা থাকে এই কন্ট্রোল মেকানিজমটা আইন
শৃঙ্খলা যারা রক্ষা করেন আইনগতভাবে তাদের জন্য আসলে এটা অনেকটা সহজ হয়ে যাবে, এটা আসলে দরকার। এনইআর পদ্ধতিকে স্বাগত জানান মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা। তবে এনইআর কার্যকরের আগে বর্তমানে মজুত থাকা হ্যান্ডসেট বিপণনের জন্য আরও 6 মাস সময়ের দাবি জানান। আমাদের বর্তমানে যতগুলো স্টক আছে এই স্টকগুলো শেষ না হওয়ার আগ পর্যন্ত এই এনইআর সিস্টেম যদি চালু হয় তাহলে আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব। আগামী 16 ডিসেম্বর এনইআর চালুর পর শুল্ক ফাঁকি দেয়া কিংবা নকল বা রিফারবিশ কোনো হ্যান্ডসেট আর নেটওয়ার্কে সচল হবে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে 16 ডিসেম্বরের আগে গ্রাহকের হাতে চালু থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত 114 শহীদের পরিচয় শনাক্ত করতে দেহাবশেষ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। সকালে রায়ের বাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। এর আগে সিআইডি প্রধান জানিয়েছেন, আন্তর্জাতিক প্রোটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। 24-এর গণ অভ্যুত্থানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতা। স্বপ্ন এক নতুন বাংলাদেশ গড়ে তোলার। সেই অভ্যুত্থানে শহীদ অনেকেরই মরদেহ এখনো খুঁজে পায়নি তাদের পরিবার। রায়ের বাজারের এই কবরস্থানে অনেকটা গোপনে সে সময় আন্দোলনে শতাধিক শহীদকে গণকবর দেওয়া হয়। অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর রোববার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করে সিআইডির ফরেনসিক টিম। শুরুতে সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান। বলেন, মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য। আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে, আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তের প্রক্রিয়া আন্তর্জাতিক মানের করতে সিআইডিকে সহায়তা করছে আর্জেন্টাইন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। The war didn't start today. We have been the last 3 months virtually coordinating with the CID and all authorities this operation, which is complex, which is quite unique, not only for the families of the victims in Bangladesh, but also for the whole Bangladesh society. মরদেহ উত্তোলনের খবর শুনে রায়ের বাজার কবরস্থানে ভিড় করেন নিখোঁজের স্বজনরা। প্রত্যেক বৃহস্পতিবার আমি এখানে এসে পড়ি, মানে আজকে যদি আল্লাহ আমার মিলাই দেয় তা আমি কম যে না আমার ছেলে আমি পাইছি। কবর সংরক্ষণ করে হানি আমরা রাখবো, আমরা বাসায় নিব না। পরিচয় শনাক্ত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজের স্বজনদের ডিএনএ স্যাম্পল জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে সিআইডি। এই কবরস্থানে স্থাপন করা হয়েছে অস্থায়ী ফরেনসিক ল্যাব। যদিও সিআইডি প্রধান জানিয়েছেন পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, তবে এরই মধ্যেই শুরু হয়েছে মরদেহ উত্তোলনের কাজ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাজারে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকলেও কারসাজি করে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন খোদ কৃষি উপদেষ্টা। বলেন, প্রকৃত দাম কেজিতে 70 টাকা হওয়া উচিত, কিন্তু ভোক্তাদের অভিযোগ পেঁয়াজ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে 140 থেকে 150 টাকায়। এক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে কৃষি কর্মকর্তারা যোগসাজশ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। বাজারে নতুন পেঁয়াজ এসেছে, কিন্তু ভরা মৌসুমেও পেঁয়াজের বাজার চড়া। কেজি প্রতি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। এ নিয়ে ক্ষুব্ধ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছেন, কারসাজি করে ভোক্তা ও কৃষকদের জিম্মি করছে একটি চক্র। এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কোনো সংকটও নেই, কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে, কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে, ভোক্তারা কিন্তু সাফার করছে। এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরও বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা।
যেসব ব্যবসায়ী পেঁয়াজের দাম নিয়ে কারসাজির সাথে জড়িত তাদের খোঁজা হচ্ছে। এক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের যোগসাজশ থাকলে তারাও ছাড় পাবেন না বলে সতর্ক করেছেন উপদেষ্টা। বলেন, এসপিওসিদের মতো কৃষি কর্মকর্তাদেরও বদলি করা হবে লটারির মাধ্যমে। সিদ্ধান্ত নিয়েছি তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে। এসপিদের যে পোস্টিং করে দিছি লটারির মাধ্যমে, এখানেও দরকার হলে এই কৃষি কর্মকর্তাদেরও আমি কিন্তু লটারির মাধ্যমে করে দিব। উপদেষ্টা বলেন, দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানি করা হবে। হঠাৎ এই দাম বাড়ায় দেওয়ার পর কিন্তু আমাদের কিছু ইম্পোর্ট করতে হচ্ছে। এই ইম্পোর্ট করার পর দেখবেন দামটা কমে যাবে। আজকে কিন্তু দাম কমা শুরু হয়েছে। ক্ষতির সম্মুখীন হওয়ায় আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। সবজির দাম সামনে আরও সহনীয় হবে বলে আশাবাদী কৃষি উপদেষ্টা। আলুর যে গতবার যে মূল্যটা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষা ভবন মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকার 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর 1টা থেকে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। গত 24 সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় 7টি কলেজকে 4টি স্কুলে বিভক্ত করে স্কুলিং কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। প্রস্তাবনা অনুযায়ী কলেজগুলো উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে। যদিও এখন পর্যন্ত অধ্যাদেশ জারি করেনি সরকার। এই কারণে শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন। বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে অধ্যাদেশ জারি না করলে প্রয়োজনে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে দীর্ঘদিন ধরে 7 কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে খসড়া প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়। এখন পর্যন্ত রাষ্ট্র আমাদের একটা চূড়ান্ত মুক্তির পথ দেখাতে পারে নাই। শুধুমাত্র আমাদের একটা অধ্যাদেশের জন্য আমাদের এই ইউনিভার্সিটির কার্যক্রমটা এখন আমাদের থেমে আছে। আমরা অধ্যাদেশের মাধ্যমে আমাদের পরিচয় সুনিশ্চিত করে ক্লাসে ফিরতে চাচ্ছি। একটা কৃত্রিম সমস্যা তৈরি করে এই শিক্ষা সিন্ডিকেট অধ্যাদেশটা জারি হতে দিচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ 1 এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি সাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটে 3 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে আব্দুল হামিদের। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি 2023 সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন। অভিযোগ উঠেছে, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। দুদক মহাপরিচালক জানিয়েছেন, কমিশন কখনো ব্যক্তির পরিচয়ে দেখে অনুসন্ধান করে না। মূল বিষয় হল অভিযোগের বস্তুনিষ্ঠতা। দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। সরকারের নমনীয় অবস্থান দুর্নীতি প্রতিরোধের সম্ভাবনা নানাভাবে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। দুপুরে ধানমন্ডিতে টিআইবির এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ভারত রাজনৈতিক পরিবর্তনের বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে। তারা এখনও কর্তৃত্ববাদী অবস্থানের পক্ষ থেকে সরে আসতে পারেনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত 54 বছর ও 15 বছরের জঞ্জাল কাটিয়ে উঠে চট করে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়। নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে টিআইবির এই কর্তা বলেন, রাজনৈতিক দলগুলোর ক্যাপিটাল, পেশিশক্তি, অর্থ ও ধর্মের বিষয়ে নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করা উচিত। সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনের দলগুলোর অবস্থান ইশতেহারে তুলে ধরা উচিত বলেও মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। কলকাতায় গণগীতা পাঠের দিনই লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াতের ঘোষণা দিলেন মুর্শিদাবাদের আলোচিত রাজনীতিবিদ হুমায়ুন কবির। রোববার বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের স্থলে গিয়ে এই ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত উত্তাপ ছড়াচ্ছে গোটা ভারত জুড়েই। কেন্দ্রীয় বিজেপি নেতাদের অভিযোগ, মমতা ব্যানার্জির প্রশ্রয়েই বিতর্ক তৈরি করছেন পশ্চিমবঙ্গের বিধায়ক। কলকাতার প্যারেড গ্রাউন্ডে বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হয় গণ গীতাপাঠ কর্মসূচি, যাতে অংশ নেন সনাতন ধর্মের লাখো মানুষ।
মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রতীকী বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরদিনই 5 লাখ কণ্ঠে গীতা পাঠ শীর্ষক আয়োজন নিয়ে যখন চলছে নানা আলোচনা, তখন পাল্টা ঘোষণা এলো তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের কাছ থেকে। বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর আগেই লাখো কণ্ঠে কোরআন তেলাওয়াত কর্মসূচি আয়োজনের ঘোষণা দিলেন মুর্শিদাবাদের আলোচিত এ রাজনীতিবিদ। সনাতন ধর্মাবলম্বী উনকা পবিত্র গীতা পাঠ কর রहा है। যে উদ্দেশ্যে সনাতন সংস্কৃতি সংসদ গীতা পাঠের আয়োজন করেছে, একই উদ্দেশ্যে আমরাও কোরআন তেলাওয়াতের আয়োজন করব। আমরা 1 লাখ মানুষ জড়ো করব, এরপরই বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘটনায় এখন তোলপাড় শুরু হয়েছে ভারত জুড়ে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশ্রয়েই ধর্মীয় ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করছেন হুমায়ুন। মমতা ব্যানার্জির আশীর্বাদেই এই অনাকাঙ্ক্ষিত ও অযাচিত ঘটনা ঘটছে। বাবরি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত ছিল তৃণমূল কংগ্রেসের, এখন তারা হুমায়ুনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নাটক করছে। ও রাজনীতিক গুন্ডে। পশ্চিমবঙ্গে মমতা দিদির নির্দেশে রাজনৈতিক গুন্ডারা কাজ করে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পূর্ণরূপে জাতীয় স্বার্থের বিরুদ্ধে। আমাদের ভারত সনাতন সংস্কৃতি এবং সভ্যতার অধিকারী একটি হিন্দু রাষ্ট্র। রাজ্যের বিধানসভা নির্বাচনের 3 মাস আগে প্রতীকী বাবরি মসজিদ নির্মাণ ও গণগীতা পাঠ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে তুলছেন ভোট পেতে ধর্মকে ব্যবহারের অভিযোগ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।